ফুয়াদের একটা বক্তব্য আপনি হজম করতে পারছেন না। ফুয়াদ কি বলেছে? ফুয়াদ তো কোনো দলকে উদ্দেশ্য করে বলে নাই। ফুয়াদকে আজকে হেনস্থা করা হয়েছে। গতকালকে লক্ষ্মীপুরে তানিয়া রবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। সেই জন্য আমরা কিন্তু আজকে স্পষ্ট করে বলেছি আমাদের এটা হচ্ছে একটা পলিটিক্যাল জোট এবং একটা দীর্ঘমেয়াদী জোট। যাদের উপর আশা ছেড়ে দিয়েছিলাম যে জেনজির উপরে, তারাই তো আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে। 24-এর গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে একটা অবিস্মরণীয় গণ অভ্যুত্থান, যেটা অতীতের কোনো গণ অভ্যুত্থানের সাথে আপনি কোনো সিমিলারিটিস পাবেন না। হত্যা, গুম, খুন, বাড়িঘর ছাড়া আপনার এমন কোনো ত্যাগের নজির নাই যেটা করা হয় নাই। আমরা যদি পুরানো রাজনৈতিক দলগুলোর করুণা বা তাদের সমর্থন নিয়েই আবার রাজনীতিতে যাই, তাহলে আর নতুন রাজনীতির কথা বলতে লাভ নাই। এবং মানুষ সবসময় বলবে যে আপনাদেরকে তো মানুষ ভোট দেন, আপনাদের তো ভোট নাই। মানুষের কাছে দাঁড়াই না, মানুষকে বলি না, তাহলে তো মানুষকে বলতে পারবো যে আপনারা তো নতুন রাজনীতি চান না, আপনারা তো ওই চাঁদাবাজি রাজনীতিই চান, আপনারা তো সেই ধর্মভিত্তিক রাজনীতিই চান, আপনারা তো সেই ফতোয়ার রাজনীতিই চান। আমরা তো মানুষকে বলতে পারবো। আজকে আপনারা একটা জোটের ঘোষণা দিলেন এবং সেখানে আপনার দল, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে এই জোটটা হবে এবং এই জোটের নাম আপনারা দিয়েছেন গণতান্ত্রিক সংস্কার জোট। এটি কি আসলে নির্বাচনী জোট, বা নির্বাচনী জোট হলে এই জোটটা কি নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে? আমরা কিন্তু বলেছি এটা প্রধানত এটা রাজনৈতিক জোট। আর রাজনৈতিক জোট যেহেতু সামনে নির্বাচন আছে, সুতরাং নির্বাচনকেও আমরা এটাকে একটা উপলক্ষ হিসেবে নিতে চাই। কারণ আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানটা কিন্তু একটা নতুন রাজনৈতিক উদ্ভাবন বা আপনি উদ্বোধন বলতে পারেন। দেখেন, আমাদের যদি 1971 সালের মহান মুক্তিযুদ্ধকেও আমরা দেখি, গতানুগতিক রাজনীতি যেটা হয়, যেমন ধরেন কাউকে নির্বাচন করতে দিবেন না, নির্বাচিত হলে ক্ষমতা দিবেন না, বৈষম্য, যেটা 70-এর নির্বাচনের পরেও যেটা নিয়ে হয়েছে, গণহত্যা, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা না দেয়া, এগুলোর ফলে কিন্তু একটা মুক্তিযুদ্ধ কিন্তু একটা মানে অসাধারণ অবিস্মরণীয় বিষয় আমাদের জাতীয় জীবনে। ঠিক আপনি 24-এর গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে একটা অবিস্মরণীয় গণ অভ্যুত্থান, যেটা অতীতের কোনো গণ অভ্যুত্থানের সাথে আপনি কোনো সিমিলারিটিস পাবেন না। সো আমি এটা ক্যাটাগরিক্যালি বলি সবসময় যে আমরা কিন্তু পুরানো ধাঁচের রাজনীতি দিয়ে ওই ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারি নাই। দেখেন, বিএনপি মানে অপরিসীম মানে মানে ত্যাগ কুরবানি যদি আমরা বলি, ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে কিন্তু নির্বাচন আদায় করার চেষ্টা করেছে, সরকার পতনের চেষ্টা করেছে। জামাত, বিএনপি সিমেন্টেড হয়ে একেবারে জান প্রাণ চেষ্টা করেছে। এর জন্য মানে হত্যা, গুম, খুন, বাড়িঘর ছাড়া আপনার এমন কোনো ত্যাগের নজির নাই যেটা করা হয় নাই। কিন্তু তিনটা নির্বাচন জোর করে এই ত্যাগের উপর দিয়ে করে ফেলেছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে হটানো যাবে কি না এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছে যে সময়ে, সেখানে মাত্র আপনি 20 দিন 22 দিনের একটা র্যাপিড মুভমেন্টে একটা মানে প্রতিষ্ঠিত স্বৈরাচারকে আপনি একেবারে দেশ তছনছ করে, এইটাকে আমরা বলছি নতুন রাজনীতির উদ্বোধন। কিন্তু আমাদের যেটা হয়েছে, যেমন মুক্তিযুদ্ধের পর নতুন রাজনীতির, নতুন বাংলাদেশের যেটা প্রত্যাশা ছিল, সেটা কিন্তু আবার সেই ইয়াহিয়া খানের যে বন্দোবস্ত শেখ মুজিবের হাত দিয়ে ফিরে এসেছে বাকশালের মাধ্যমে। এরশাদ পিরিয়ড, জিয়া রহমানের মধ্য দিয়ে জিয়া রহমান যে নতুন রাজনীতির প্রত্যাশা জাগিয়েছিলেন, এরশাদ কিন্তু আবার ওই 20টা গুন্ডা, 40টা মানে ডান্ডার ইলেকশন দিয়ে কিন্তু আবার সে পুরানো ধাঁচে ফিরে এসেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি আবার পুরনো রাজনীতির উত্থান। আমরা সেজন্য চিন্তা করেছি যে নির্বাচন আসলে যেটা হয় যে যারা শক্তিশালী দল থাকে, অন্যান্য দলগুলো চিন্তা করে যে তাদের সাথে জোটবদ্ধ হয়ে একটা ইলেকট্রাল বেনিফিট নেওয়া যায় কিনা। এটা তো অন্যায় কিছু নাই, এটা ইলেকশনের বেনিফিট সবাই নিতে চেষ্টা করে। আমরা বারবার ভাবছিলাম যে আমি দেখেছি যারা বিএনপির এলাই, তারা বিএনপিকে দোষারোপ করে যে বিএনপি তাদেরকে সিট দেয়, তারপরে আবার বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, ইত্যাদি ইত্যাদি, এক ধরনের ব্লেম গেম হয়। মানে এটা খুব শুনতে অসুন্দর লাগে যে সিট দেয়, সিট দিবে কেন, একটা দল আরেক দলকে সিট কীভাবে দেয়, ঠিক না? তা আমরা এই জন্য আমি বারবার আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যদি পুরানো রাজনৈতিক দলগুলোর করুণা বা তাদের সমর্থন নিয়েই আবার রাজনীতিতে যাই, তাহলে আর নতুন রাজনীতির কথা বলতে লাভ নাই। এবং মানুষ সবসময় বলবে যে আপনাদেরকে তো মানুষ ভোট দেন, আপনাদের তো ভোট নাই। সেই জন্যই যে আপনি এখন প্রশ্ন তুললেন যে আপনাদের এটার কি আসলে ইলেকট্রাল কোনো ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, আমরা এই জিনিসটাই বলতে চাই যে আসেন, পুরানো রাজনীতি, বিএনপি তার দীর্ঘ ইতিহাস আছে, জামাতের একটা দীর্ঘ ইতিহাস আছে, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, কোরবানি দলে থাকার। কিন্তু আমাদের কোনো ইতিহাস নাই, আমাদের একটা ইতিহাস, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, নতুন রাজনীতির কথা বলেছি। এই ইতিহাস নিয়ে আমরা যাই না মানুষের কাছে, মানুষের কাছে দাঁড়াই না, মানুষকে বলি না, তাহলে তো মানুষকে বলতে পারবো যে আপনারা তো নতুন রাজনীতি চান না, আপনারা তো ওই চাঁদাবাজি রাজনীতিই চান, আপনারা তো সেই ধর্মভিত্তিক রাজনীতিই চান, আপনারা তো সেই ফতোয়ার রাজনীতিই চান। আমরা তো মানুষকে বলতে পারবো।
মানুষ তো আমাদেরকে বলতে পারবে হ্যাঁ আমরা তোমাদেরকে দিতে পারি না। আমরা এই রাজনীতিটার উদ্বোধন ঘটাতে চাই। সেই জন্য আমরা কিন্তু আজকে স্পষ্ট করে বলেছি আমাদের এটা হচ্ছে একটা পলিটিক্যাল জোট এবং একটা দীর্ঘমেয়াদী জোট। এই জোটের সাথে আরো অনেক আসতে পারে, অনেক আসতে পারে। আপনি তো বলতে পারেন যে আপনি এত হোপফুল কেন? হোপফুল তো আমি হতেই পারি, কারণ দেখেন যাদের উপর আশা ছেড়ে দিয়েছিলাম যে জেনজির উপরে, তারাই তো আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে। হয়তো আপনি সমালোচনা করবেন এনসিপির বা তরুণদের যে তারাও তো সেই পুরোনো পথে হাঁটছে, এটা তো সত্য কথা। একটা জিনিসের ট্রানজিশন তো যখন হবে, সব সময় ট্রানজিশনটা স্মুথ হয় না। কিন্তু মঞ্জু ভাই, এই অনুষ্ঠানে আপনি একটা মন্তব্য করেছেন যে সংস্কার চান, কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না। তাদেরকে অনুরোধ করছি প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, দেশকে গড়ার জন্য আমাদের সাথে আসেন। এই আহ্বানটা কি আসলে বিএনপি বা জামাত বা বড় দলগুলো থেকে যারা মনোনয়ন পাবে না তাদেরকে এক ধরনের আহ্বান করা কিনা? না না, মনোনয়নের সাথে এটা প্রশ্ন না। আমি কিন্তু রিলেট করেছি। আমি বলছি দেখেন এই বিএনপি জামাতের লোক, আপনি বলতে পারেন মাহফুজ, আপনি বলেন এই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির অ্যান্ড দেন জামাতের, হয়েছে না? কিন্তু গত বিএনপির আন্দোলন পুরা আপনার 15 বছরের আন্দোলনে এমন সময় দেখাতে পারবেন এতগুলো লোক বিএনপির জীবন দিয়েছে, এতগুলো জামাতের লোক একসাথে জীবন দিয়েছে? পাবেন না কিন্তু। তাহলে এরা কিন্তু এই সংস্কারের জন্য জীবন দিয়েছে। এটা কিন্তু বিএনপি বা জামাতের ইস্যুতে কিন্তু এই আন্দোলনে আসে নাই। এবং বিএনপি জামাতের আপনি ওই ধরনের আহ্বানও দেখবেন না যে তারা তাদেরকে বলে, হ্যাঁ গোপনে হয়তো বলেছে সেটা, কিন্তু পাবলিকলি কোনো অ্যানাউন্সমেন্ট দেখবেন না। তাহলে এই বিএনপি জামাতের মধ্যেও সংস্কারমুখী, জীবন পরিবর্তনমুখী লোক তো আছে বলেই তো তারা এখানে এসে জীবন দিয়ে এত বড় একটা আন্দোলনে তারা সাপোর্ট দিয়েছে। সেই জন্য আমি বলছি এই নতুনরা আপনারা আসেন, আপনারা আপনাদের দলকে বোঝান, দলের বৃত্ত থেকে বেরিয়ে আসেন, নতুনের জন্য আসেন। আমরা বিএনপি জামাত আমরা কেউ কারো এত আজীবন শত্রু না। দেখেন আমরা একই দেশের নাগরিক। এই কথাটাই বলার চেষ্টা করেছি যে এবারে আমরা দাঁড়াবো এবং দাঁড়িয়ে মানুষের কাছে বলবো যে আমরা রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চাই। এবং আমার অভিপ্রায়, আমি জানি না, আমার অভিপ্রায় যে নতুন রাজনীতি যারা করছে, ফরিদ এখানে জানে, আমরা এই নতুনদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম নানাভাবে। এই নতুনদের যে ভুল ত্রুটি হয়েছে আমি তাদেরকে বলেছি, কিন্তু তোমরা এসে অ্যাপোলজি করো। আমাদের যাদের যত ভুল হয়েছে আমরা এসে বলবো যে আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারি না, আমরা ফাঁদে পা দিয়েছি হোক, অথবা আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদের ভুলগুলো মাফ করেন। আমরা নতুনভাবে মানুষের কাছে আসতে চাই এবং আমরা এটা চাই না। দেখেন পোস্টার ছেঁড়াছেড়ি হচ্ছে, এই যে ফুয়াদকে আজকে হেনস্থা করা হয়েছে, গতকালকে লক্ষ্মীপুরে তানিয়া রবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। ভাই তানিয়া রবের শক্তি কতটুকু, ফুয়াদের কতটুকু? আমাদের দলটা বরিশালে, আমাদের দলটা তো এখন ভালোভাবে তৈরি হয় নাই। ফুয়াদের একটা বক্তব্য আপনি হজম করতে পারছেন না। ফুয়াদ কি বলেছে? ফুয়াদ তো কোনো দলকে উদ্দেশ্য করে বলে নাই। ফুয়াদ যদি কোনো ভুলও বলে থাকে, সে হয়তো বলেছে যে এখানে টেন্ডার হবে, এখানে এখনই বালু টালু নিয়ে কে রড দিবে, কে বালু দিবে, কে সিমেন্ট নিয়ে এগুলো হচ্ছে। সেজন্য কি আপনি ফুয়াদের গালে গালে জুতা মারো, তালে তালে স্লোগান দিয়ে তাকে হেনস্থা করতে পারেন? হ্যাঁ পারেন, আপনার শক্তি আছে, আপনার জনবল আছে, ক্ষমতা আছে। কিন্তু আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন প্রত্যেকটা লোক এটা প্রতিবাদ করেছে।